হাদি যদি আজ বেঁচে থাকতেন, ভোট নিয়ে তিনি কি ভাবতেন? তিনি কি প্রশ্ন করতেন ভোটের পরিবেশ আদৌ সৃষ্টি হয়েছে কিনা? মানুষ কি ভয় ছাড়তে পেরেছেন? বাংলাদেশের নির্বাচন কমিশন কতটা স্বাধীন? অন্তর্বর্তীকালীন সরকার কি সত্যি নিরপেক্ষ? বিদেশি কূটনীতিকরা তাদের বা এত তৎপরতা কেন? আর ভারতের ভূমিকা কোথায় দাঁড়িয়ে রয়েছে? গণমাধ্যম কি প্রশ্ন করছে, নাকি শুধুই দলীয় রাজনীতির বিবৃতি আওড়াচ্ছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, শেখ হাসিনার দল ভোট বানচালের নতুন কোন ষড়যন্ত্র করছে না তো? এই শত প্রশ্ন মাথায় নিয়েই বাংলাদেশের সাধারণ মানুষ একটা উত্তরের খোঁজেই এগিয়ে চলেছেন 12ই ফেব্রুয়ারি। কারণ এই ভোটটা আর 5টা নির্বাচনের মতো নয়। কারণ এই ভোটে বাংলাদেশের মানুষ ঠিক করতে চান সে কি শুধু দর্শক থাকবেন, নাকি আবার নিজের ভাগ্য নিজেই লিখবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর আমার বন্ধু পরমাশিস ঘোষরায়। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত। পরমাশিস, দেখতে দেখতে বাংলাদেশের গণতান্ত্রিক উৎসব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো যে যার মতো ঘর গোছাতে, ভোটারদের নিজের দলে টানতে বা ভোট বাক্সে যাতে প্রভাব পড়ে তার জন্য সব ধরনের প্রচারণা শুরু করে দিয়েছেন। আর মাত্র কয়েকটা দিন পরেই বাংলাদেশ গণতন্ত্রের হাসি হাসবে। কিন্তু এর মধ্যে অনেকগুলো প্রশ্নও কিন্তু উকিঝুঁকি দিচ্ছে। আদৌ ভোট হবে? নির্বাচন কমিশন কিভাবে, কোন পদ্ধতিতে এই ভোটটাকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করবে? এবং অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরই ভূমিকা কিরকম থাকবে? প্রধান প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি এনসিপি, জামাত কিংবা বিএনপি, তাদের ভূমিকাই কি হবে? ফল বিপক্ষে গেলে মেনে নেবে তো রাজনৈতিক দলগুলো? তুমি কিভাবে দেখছো বিষয়টি? দেখো, এইখানে এই নির্বাচন নিয়ে আমি আজকের এই প্রসঙ্গে কথা বলার আগে আমি নো ভোট নো ভোট এই প্রসঙ্গের একটা বিষয়ে কথা বলতে চাই। বাংলাদেশের জাতীয় নির্বাচন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা। সেই নির্বাচন নিয়ে তুমি সংশয় প্রকাশ করছো নির্বাচন কমিশন কিভাবে এটাকে সম্পন্ন করবে, আদৌ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কিনা। যদি আমি সরাসরি আশঙ্কা প্রকাশ করি যে আওয়ামী লীগ পিছন দিক থেকে, যেহেতু তারা অংশ নিতে পারছে না, নো ভোট ডাক দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলীয় কর্মী, তার সমর্থকদের উদ্দেশ্যে। এই জায়গায় আমি একটা গানের কয়েকটা লাইন বলতে চাই, গুরুদেব রবীন্দ্রনাথের লেখা। শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা, শুধু আলো আধারে কাদা ভাসা, শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া, শুধু নব দুরাশায় আগে চলে যায়, পিছে ফেলে যায় মিছে আশা। এখন যা আশাই করবে সবটাই মিছে। তার কারণ আমার কর্মফল, আমার কার্যকারিতা, আমার স্বৈরাচার, আমার শিষ্টাচার, স্বজন পোষণ, দুর্নীতি। এখন আর নতুন করে কোনো বাঁকা পথে, পিছু পথে কোনো আশা করে কোনো কিছু করার জায়গা মনে হয় আমার এই মুহূর্তে বাংলাদেশের বুকে আওয়ামী লীগ দলের সরাসরি কিছু আছে। যতক্ষণ না তারা আত্মসমালোচনার মধ্য দিয়ে ভুল হয়েছে না ঠিক হয়েছে সরাসরি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছতে পারবে, ততক্ষণ তাদের আর কোনো বাংলাদেশের মানুষের কাছে জায়গা নেই। এটা আমার নিজস্ব অভিমত। আমার সঙ্গে এই মতের সঙ্গে অনেকের অমিলও হতে পারে। আমার ব্যাখ্যাটা ঠিক এইভাবেই। আর বাংলাদেশের সাধারণ নির্বাচন, জাতীয় নির্বাচন করতে পারবে কিনা, আজকে মাসের 16ই জানুয়ারি, আগামী মাসের 12ই ফেব্রুয়ারি ভোট, প্রায় আর 26 দিন বাকি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভোট তো একেবারেই আসন্ন। ভোটের পরিবেশ নষ্ট হওয়ার মতন কি জায়গা এখনো পর্যন্ত বাংলাদেশে হয়েছে? কোনো মিডিয়া এসছে? কোনো আন্তর্জাতিক গণমাধ্যম বলছে? আলোচনা, সমালোচনা, প্রেক্ষিত, প্রাসঙ্গিকতা নিয়ে বিভিন্ন দিক থেকে দৃষ্টিভঙ্গিতে নানা কথা তো উঠে আসবেই। এবং বাংলাদেশের নির্বাচনের দিকে কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সকলেই কিন্তু তাকিয়ে রয়েছে। বাকিটা তো বাংলাদেশের সাধারণ মানুষ বিচার করবে। একদমই। তুমি কি এটা মানছো কিনা যে 2014, 18 এবং 24 তিনটি বাংলাদেশের বিতর্কিত নির্বাচন থেকে এই 2026 নির্বাচন একেবারে সম্পূর্ণ আলাদা? কি মানছো তো? সে তো অবশ্যই আলাদা তো বটেই। এবং এই নির্বাচন যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাহলে বাংলাদেশের সাধারণ মানুষের কাছেও যেমন বার্তা যাবে, গোটা বিশ্বের কাছেও বার্তা যাবে যে নির্বাচন কিভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় এবং সেটা যে কতটা স্বচ্ছ হতে পারে। এবং এটা স্বচ্ছতা বজায় রাখতে হবে, তার কারণ বাংলাদেশের নির্বাচন কিন্তু অনেকেই সেন দৃষ্টিতে নজর দিয়ে দেখছে। ইতিমধ্যেই তুমি জানো যে ইনক্লুসিভ ইলেকশনের প্রসঙ্গ বিভিন্ন জায়গায় উঠে এসেছে। তার মধ্যেও সে দেশের আইন ব্যবস্থার মধ্য দিয়ে তারা নিষিদ্ধ হয়েছে, সেখানে অন্যদের কিছু বলার নেই। কিন্তু এটাও ঘটনা
ঘটনা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম, ডিজিটাল মিডিয়া, পত্রপত্রিকায় যেটা উঠে আসছে যে আওয়ামী লীগের এই মুহূর্তে বাংলাদেশের অবস্থান প্রায় শূন্যের ঘরেই চলে গেছে। বেশ, মানে তুমি বললে যে আওয়ামী লীগের অবস্থান প্রায় শূন্যের কোঠায় গিয়ে, বা তার যে দখলদারিত্ব বা তার যে প্রভাব, সেটি এখন প্রায় অনেকটাই ম্লান, দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে একদমই সত্যিকার তাই। আমরা গত কয়েক মাস আগে দেখলাম যে কমপ্লিট লকডাউনের ডাক দেওয়া হয়েছিল, এবং সেই লকডাউনের ডাকে একটা দুটো ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে ছোটখাটো বিচ্ছিন্ন কিছু ঘটনা এবং ঝটিকা মিছিল। আমার মনে হয় ঝটিকা মিছিলের প্রবর্তক এই আওয়ামী লীগ রাজনৈতিক দলটি। আমরা দেখেছিলাম যে কয়েক মিনিটের ঝটিকা মিছিল হয়ে আবার সেটা শুধুমাত্র ঝটিকা মিছিল না, রিলস এর জন্য বানানো হচ্ছিল, সেটি অনেকেই প্রশ্ন করত যে আসলেই কয়েক সেকেন্ডের মধ্যে একটি মিছিল কি করে রাজনৈতিক, এত বড় একটি রাজনৈতিক দল, সত্যিকার অর্থে আওয়ামী লীগের মতো একটা প্রাচীন দল, সেই দলটি এত মানে ক্ষণস্থায়ী ঝটিকা মিছিল কি করে, সেগুলো নিয়েও প্রশ্ন উঠছিল। কিন্তু দেখো পরমাশিস, যেটি হচ্ছে আমরা দেখেছি 2024-এর 5 আগস্টের পর যে একটা বিপুল প্রত্যাশা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে তাকে ক্ষমতায় বসানো হয়েছে, সেই প্রত্যাশা পূরণের ক্ষেত্রে অনেক ধরনের আলোচনা সমালোচনা, সরকারের ভেতরে কি শক্তি কাজ করছে, বাংলাদেশের আর্মি এর মধ্যে কতটা ইনক্লুড রয়েছে, বাইরে থেকে বিএনপি জামাত বা অন্য কোনো শক্তি কাজ করছে কিনা, নানা ধরনের কথা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমরা আসতে দেখেছি, এবং আমাদের ভারতীয় গণমাধ্যমেও ব্যাপকভাবে বিষয়টি চর্চিত হয়েছে, কখনো আলোচনায় সমালোচনায় বা কখনো কোট আনকোট প্রোপাগান্ডায় আমরা দেখেছি। একেবারে একেবারে সয়লাভ ছিল এইরকম আলোচনা, প্রোপাগান্ডা, সমালোচনা করতে 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 অলমোস্ট আমরা একেবারে গণতান্ত্রিক উৎসবের দ্বার প্রান্তে, যেটা আমরা আজকে বিশ্লেষণে যাচ্ছি, একেবারে পিন পয়েন্টে। অন্তর্বর্তীকালীন সরকারের ওপর কতটা চাপ বলে তুমি মনে করো? কারণ এই সরকার কিন্তু কোনো রাজনৈতিক দলের নয় পরমাশিস, এই সরকার এসেছে একটি দায়িত্ব নিয়ে, ভোট ফেরানোর দায়িত্ব। আজ তাই কাজটা কিন্তু সহজ নয়, এটি আমার অবজারভেশন। একদিকে প্রশাসন যারা দীর্ঘদিন ক্ষমতার সঙ্গে অভ্যস্ত, অন্যদিকে রাজনৈতিক দলগুলো যাদের মধ্যে চরম অবিশ্বাস রয়েছে। যদিও আমরা ঐক্যমত কমিশনের দেখেছি যে তারা অনেক ক্ষেত্রেই ঐক্যমত হয়েছে, কিন্তু তারপরেও জুলাই সনদ নিয়েও বিএনপি জামাত বা এনসিপি এদের মধ্যে কিছুটা নয়, চরম মতবিরোধী ছিল। শেষ পর্যন্ত সেটি সরকারিভাবে পাশ হয়েছে এবং সরকারিভাবে কার্যকর, যেটি নির্বাহী আদেশে সেটি সম্ভবত পাশ হয়েছে। এর মাঝখানে সাধারণ মানুষ যারা শুধু একটাই প্রশ্ন করেছেন যে এইবার কি তারা ভোট দিতে পারবেন। তাই এই সরকারকে তো এখন প্রমাণ করতে হবে যে তারা সময় নষ্ট করেনি এবং তারা কথা রেখেছে। সুতরাং এই সরকারের, অন্তর্বর্তী সরকারের উপর কতটা চাপ, মানসিক চাপ, প্রশাসনিক চাপ এবং রাজনৈতিক চাপ রয়েছে বলে তুমি মনে করো? এবং এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের, বিশেষ করে ডক্টর ইউনূসের একটি বড় ধরনের অগ্নি পরীক্ষাও। তুমি কিভাবে দেখছো বিষয়টি? বাজারে ইলিশ মাছ কিনেছো কখনো? বাজারে ইলিশ মাছ দুরকম ভাবে বিক্রি হয়। ধরো 900 গ্রাম থেকে 1200 গ্রামের ওজনের ইলিশ, পার ইলিশ 2000 টাকা করে। তুমি 2000 টাকা করে দুটো ইলিশ মাছ কিনলে তুমি 4000 টাকায় পাবে। কিন্তু একটা সময় গিয়ে দেখা গেল সবাই বলছে যে না, এটা হতে পারে 900 থেকে 1200 গ্রামের ওজনে 300 গ্রামের ফাঁক কেন হবে, পাল্লা দাঁড়িয়ে আনো, আমরা 2500 টাকা কেজিতে কিনি। সবাই সমর্থন দিল পাল্লা আন, পাল্লাতে এবারে মেপে নেওয়া হচ্ছে। তখন পাল্লার ওপরে জিনিসের ভারের যেমন চাপ পড়ে, পাল্লার একটা নিরপেক্ষতা রাখতে হয়, যে একটা সঠিক মাপ আমায় দিতে হবে। অন্তর্বর্তী সরকারটা হচ্ছে এরকম, সে নিরপেক্ষতা যেমন বজায় রাখবে, তাকে চাপও নিতে হবে। কেননা সে তো ভোটে জিতে সরকার করেনি, সকলে ওনাকে সমর্থন দিয়েছে উনি আমাদের মাথার উপরে বসে থেকে জিনিসটা পরিচালনা করুক। আবার এটাও তুমি জানছেন যে এরা যেমন আমাকে বসিয়েছে, এরা আমার ভুল করলে আমার সমর্থন তুলে নিতেও পারে। সেই জায়গায় দাঁড়িয়ে নিরপেক্ষতা, বিচক্ষণতা, নিরীক্ষণ একেবারে সম্পূর্ণ দাড়িপাল্লার মতন সমানভাবে হতে হবে। অন্তর্বর্তী সরকারের চাপ তো অবশ্যই আছে। আবার এটাও ঘটনা, এই চাপ যার হাতে দেওয়া হয়েছে সে অত্যন্ত বিচক্ষণ। কেন বিচক্ষণ? বাংলাদেশের সমস্ত, কাকে বলছো? ডক্টর ইউনূসের কথা বলছি। এই একটা পরিবেশে, একটা অগ্নিগর্ভ পরিবেশের মধ্য দিয়ে একটা স্থিতিশীল পরিবেশ গড়ে তোলার জন্য অন্তর্বর্তী সরকার গঠন এবং তার মাথায় উপদেষ্টা। উনি তো একেবারে শান্তির পরিবেশে গিয়ে দাঁড়ায়নি, তাকে তো লোড নিতেই হয়েছে। এবং এই লোড, এই যে নির্বাচন, এই নির্বাচনের জন্য ওনাকে ঐক্যমত্যের ভিত্তিতে কতবার বৈঠক করতে হয়েছে, কত লোকের সঙ্গে বৈঠক করতে হয়েছে। সকলের কথার একটা রাজনৈতিক দল তার একটা বার্তা দিয়ে দিল,
আর একটা রাজনৈতিক দল একটা বার্তা দিয়ে দিল। ওনাকে বার্তা দিতে গেলে ওনার সেই বার্তা সবার কাছে গ্রহণযোগ্যতা হতে হবে। সেই লোকটাকে কতটা কৌশলী, কতটা বিচক্ষণতা, কতটা রাজনৈতিক ভাবে, যারা রাজনীতি করে, রাজনৈতিক দলের হয়ে কথা বলে তারা রাজনীতি করে, উনি তো রাজনীতিরও ঊর্ধ্বে। উনি রাজনীতির লোকেদেরকে ওনার মন্তব্য, ওনার বক্তব্য দিয়ে তাদেরকে কাছে টেনে ঐক্যমত্য ভিত্তি করে একটা সিদ্ধান্ত উপনীত হওয়ার জায়গায় যাচ্ছে। উনি তো বড় রাজনীতি। না, সে তুমি আগেও বলেছো, কিন্তু এর ভেতরের খবর আরো কিন্তু ভয়ঙ্কর ছিল। কদিন আগে, আমি কোট করছি, কদিন আগে ডক্টর আসিফ নজরুল, তুমি জানো আইন ও ক্রীড়া উপদেষ্টা, উনি অত্যন্ত প্রভাবশালী এবং ডক্টর ইউনূসের খুব কাছের মানুষ বলেই আমরা জানি। তিনি বলেছেন যে এই উপদেষ্টা পরিষদ গঠন হওয়ার পর অনেক উপদেষ্টা কিন্তু এই চাপের কারণে, বিভিন্ন রকমের এই সমালোচনা, ফেসবুক পোস্টিং, এগুলো কারণে কিন্তু অনেক সময় দেখো, এই সমাজের বিভিন্ন শ্রেণীর পেশা মানুষের মধ্য থেকে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। তারা কি করবেন? তাদের তো কোনো রাজনৈতিক খায়েশ নেই বা তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্যও নেই। তারা এই মুহূর্তে দেশের মানুষকে সার্ভ করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করছিলেন, ঠিক না? এটা আমার মনে হয়েছে, কারণ আমার সঙ্গেও ব্যক্তিগতভাবে কোনো উপদেষ্টার কোনো যোগাযোগ নেই। সুতরাং আমি আমার নিরীক্ষণ থেকে বলছি, আমার কারণ একটি নির্দিষ্ট কারণ, যে উপদেষ্টারা এসছেন তাদের ভবিষ্যৎ কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি বাংলাদেশকে না পৌঁছে দিতে পারেন, তাহলে কিন্তু এদের ভবিষ্যৎ কিন্তু একই রকম ভাবে অনিশ্চিত। সেটা জেনে এই উপদেষ্টা পরিষদে কয়েক মাসের জন্য তারা এসছেন। নিশ্চয়ই তারা সেই দেশকে ভালোবাসেন বলেই তো এখানে এসছেন। এবং সেখানে কি হয়েছে, এই চাপের কারণে অনেক উপদেষ্টাই নাকি পদত্যাগ পর্যন্ত করতে চেয়েছিলেন, এবং সেটা ডক্টর ইউনূসের অনুরোধে, যে আসিফ নজরুল উনি কোট করেছেন, যে উনি বলেছেন যে না, আমরা একটা উদ্দেশ্য নিয়ে এসেছি, এখন যদি একজন উপদেষ্টা বা দুজন উপদেষ্টা আপনারা রিজাইন দেন, তাহলে বাকি উপদেষ্টাদের মনোবল ভেঙে যাবে বা সার্বিকভাবে দেশের মানুষের উপর একটা নেতিবাচক প্রভাব পড়বে। একটা বিলক্ষণ একটা গণতান্ত্রিক পরিবেশে ফেরার জন্য এই যে ইতিবাচক প্রয়াস, সেটি কিন্তু আস্তে আস্তে প্রতিষ্ঠা পাচ্ছে। এবং বাকি কথাটা একদম শেষ পেরেকটা আসলে আমরা দেখবো 12ই ফেব্রুয়ারি গণতন্ত্রের দিকে সত্যিকার অর্থেই বাংলাদেশ যেতে পারে কিনা, এবং সেই গণতান্ত্রিক পথে হাঁটিয়ে দেওয়ার জন্য, মানে রাস্তাটাকে রাইট ওয়ে দেখিয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার, এবং অবশ্যই আরেকটি বিষয়, সরকারের যদিও এটি একবার স্বাধীন সংস্থা সরকারের, কিন্তু বাংলাদেশের নির্বাচন কমিশনকে কখনোই স্বাধীন সংস্থা হিসেবে বাংলাদেশের সাধারণ মানুষই মনে করেন কিনা যথেষ্ট পরিমাণে আমি তো সন্দিহান। সুতরাং মোটামুটি ভাবে যদি আমরা ধরে নিই যে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বা সরকারের এই মূল একটা অংশ, নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতারও কিন্তু একটা বড় প্রশ্নের জায়গা এবং চ্যালেঞ্জের জায়গা। কারণ ভোট সুষ্ঠু হবে কিনা এই প্রশ্নের উত্তর কিন্তু আলটিমেট নির্বাচন কমিশন থেকে আসবে। নির্বাচন কমিশন যদি স্বাধীন না হয়, তাহলে ভোটের দিন সকাল থাকলেও গণতন্ত্র থাকবে না। আর এইবার নির্বাচন কমিশনের সামনে চ্যালেঞ্জটা স্পষ্ট, ভোটের আগে সমান সুযোগ, ভোটের দিন নিরপেক্ষ ভূমিকা, আর ভোটের পর ফল প্রকাশে স্বচ্ছতা। মানুষ দেখছেন নির্বাচন কমিশন কি করে আর কি করে না। ফলে নির্বাচন কমিশন একই সঙ্গে ডক্টর ইউনূসের সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের যেমন পরীক্ষা এবং চ্যালেঞ্জ, এবং একই সঙ্গে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতাও কিন্তু প্রমাণ দিতে হবে 12ই ফেব্রুয়ারি। দেখো, বিষয়টা বলি যে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টারা পদত্যাগ করতে চাইছিলেন, মন ভেঙে যেতে, অন্যদের ভেঙে যেতে পারে, ডক্টর ইউনূস সাহেবের আদেশ বলো, উপদেশ বলো, পরামর্শ বলো, তারা সেখান থেকে বিরত থেকেছেন। অন্তর্বর্তী সরকারটা গঠন হয়েছিল কেন? বাংলাদেশের গণ অভ্যুত্থানের পর এমন একটা মানুষ, এমন একটা সরকার, একেবারে নির্ভেজাল, কোনো রাজনীতির সঙ্গে তারা যুক্ত না, একটা সমাজের ক্রিম পার্সোনালিটিদেরকে নিয়ে, বিভিন্ন ফিল্ডের লোকেদের নিয়ে এটা গঠন করা হয়েছিল। এটা তো অন্তর্বর্তী সরকার না, এটা হচ্ছে অন্তরের সরকার। যাদেরকে আনলে পরে কোনো বিতর্ক হবে না, তাদেরকেই তো আনা হয়েছে স্পেশালিস্ট হিসেবে, বিশেষজ্ঞ হিসেবে, যাদের বিরুদ্ধে কোনো রকম কোনো কিছু, মানে নোংরা কথা বা কোনো অভিযোগ নেই, যারা বিভিন্ন সোসাইটিতে অত্যন্ত মান্যতা পাওয়ার মতন মানুষ, তাদেরকে তিনি বসানো হয়েছে। সেই অন্তর্বর্তী সরকারের আদর্শ হচ্ছে আমরা এমন একটা কিছু করব যেটা বাংলাদেশের সাধারণ মানুষের অন্তরের কাছে জায়গা পায়, এবং সেই কারণে তাদেরকে আনা হয়েছে। সেই জন্য আমি অন্তর্বর্তী সরকারকে অন্তরের সরকার বলছি। আর অন্তর্বর্তী সরকারের আদর্শ বা পরম্পরা যেভাবে তারা এতদিন করে চালিয়ে এসেছে, যে জিনিসটা তারা করতে চাইছে, সেটা যদি ভোটের মধ্যে ছাপ না পড়ে, তাহলে তো নিরপেক্ষ ভোট হবে না। স্বাভাবিক
এইভাবেই দুজন দুজনকে আয়নায় দাঁড়িয়ে দেখবে। নির্বাচন কমিশনও যেমন দেখবে অন্তর্বর্তী সরকারকে, অন্তর্বর্তী সরকারও দেখবে নির্বাচন কমিশন। উভয়ের পক্ষের কাছে এটা চ্যালেঞ্জ যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন গণঅভ্যুত্থানের পর 16 মাস অতিক্রান্ত বাংলাদেশের মানুষ কি চায় সেটা সঠিকভাবে নিরীক্ষণ করে নির্বাচনটা সম্পন্ন করতে হবে। এটা উভয় পক্ষের কাছে যেমন চাপ, উভয় পক্ষের কাছে অগ্নি পরীক্ষা, এবং তারা যদি কোনোভাবে কারুর থেকে মানে কি বলবো, ওটা তোমাকে যে বলে যে তারা একটা চাপে পড়ছে, অন্যদের চাপে পড়ছে, কেউ প্রভাব বিস্তার করছে, সেদিকে মাথা না গলিয়ে সেই প্রভাবে কোনোভাবে তারা যেন দিকভুলা না হয়, সঠিক নির্বাচনটা বাংলাদেশের মানুষের জনসাধারণের জন্য নির্বাচনটাকে পরিচালনা করতে হবে। এবং এই পরিচালনা করতে যাওয়াটাও যে খুব যে সুগম তা তো নয়। সেই জন্য সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। নিজেদের আদর্শে বা কর্মপ্রক্রিয়ার মধ্যে যা সিদ্ধান্ত হয়েছে, যে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, সেটা কিন্তু পরখ করে নিয়েই নির্বাচনকে পরিচালনা করতে হবে। পরমাশিস, এই নির্বাচনের সঙ্গে জড়িয়ে রয়েছে আরেকটি বড় বিষয়, জুলাই সনদ। এই সনদ কি? নির্বাচন ব্যবস্থার সংস্কার, প্রশাসনের নিরপেক্ষতা, আইন শৃঙ্খলা বাহিনীর সীমারেখা, ক্ষমতার অপব্যবহার ঠেকানোর প্রতিশ্রুতি? কাগজে দেখতে ভালোই লাগছে, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। গ্রামের সাধারণ মানুষ জানেন তো? কারখানার শ্রমিক তারা জানেন গণভোট মানে কি? এটা কি সবাই বুঝতে পারছেন? গণভোট তখনই শক্তিশালী হবে যখন মানুষ জানবেন কিসের পক্ষে আর কিসের বিপক্ষে তিনি দাঁড়াচ্ছেন। আর এই জায়গায় সরকার, কমিশন আর গণমাধ্যম, এই তিন পক্ষেরই সমান দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই দায়িত্ব এই নির্বাচনে কতটা পালন হবে, তুমি কিভাবে দেখছো বিষয়টি? অবশ্যই এটা আয় ব্যয়ের খরচের মতন। আমি কোনটাতে হ্যাঁ বলবো আর কোনটা না বলবো সেটা যদি পরিষ্কারভাবে আমি যদি না জানতে পারি, তাহলে কোনটায় হ্যাঁ বলছি আর কোনটায় না বলছি সেই জিনিসটাই তো ধোঁয়াশা থেকে যাবে, বিফলে যাবে বিষয়টা। ঠিক তেমনি ভাবে কেন আয় ব্যয়ের কথা বললাম, আমার কত টাকা আয় হয়েছে আর কত টাকা ব্যয় হইলো, শেষ পর্যন্ত হাতে কত থাকলো, এটা একটা রিকশাওয়ালারও জানার দরকার, একটা অধ্যাপকেরও জানার দরকার, একটা মন্ত্রীরও জানার দরকার, একটা আমলারও জানার দরকার। তো স্বাভাবিকভাবে আমি নির্বাচনে কাকে ভোট দেবো এটাও যেমন আমাকে ব্যালটে আমার নাম থাকছে, আমি দেখে ভোট দিচ্ছি। জুলাই সনদ খায় না মাথায় দেয়, সেটা আমাদের কতটা কাজে লাগবে, আগামীর বাংলাদেশের পথ সেই জিনিসটা কতটা কার্যকারী হবে, এই জিনিসটার ডেফিনেশন জানান দেওয়া, জানা তো অবশ্যই জরুরি। এটা অবশ্যই সে দেশের সরকারের, গণমাধ্যমের, সমাজ মাধ্যমের, যারা দেশকে ভালোবাসেন তাদের সকলের দায়িত্ব। আমি যদি জানি আমি 5 জনকে জানাবো, আমি 5 জনকে বললে বলবো তুমি 4 জনকে বলো, ও 4 জনকে বললে ও 5 জনকে বলো। এটা তো জানতে হবে, জ্ঞানটা আরোহণ করতে হবে যে কি হতে যাচ্ছে, আদৌ এটা ঠিক না বেঠিক, তবেই তুমি হ্যাঁ বা না করবো। এটা তো অবশ্যই জানান দেওয়া একান্ত জরুরি। দেখো, এই নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে শুধু কিন্তু বাংলাদেশের 20 কোটি মানুষ নন, বিদেশি কূটনীতিকদের তৎপরতা আমরা দেখেছি যে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে। যদিও এই বিষয়টি আরেকটি উল্লেখ করার মতো যে অতীতের মতো কিন্তু তৎপর নয়। আবার সেরকম অতীতের নির্বাচনগুলো, বিশেষ করে আমরা আওয়ামী লীগের শাসন ব্যবস্থায় যখন নির্বাচনগুলোতে দেখেছি, তখন বিদেশি কূটনীতিকদের বাংলাদেশে অভ্যন্তরে যে বিদেশি দূতাবাসগুলো রয়েছে সেই দূতাবাসগুলোর কূটনীতিকরা অতি রকম সক্রিয় হয়ে উঠতেন। কিন্তু এবার একটু ভিন্ন রকম তৎপরতা আমরা দেখছি। বৈঠক হচ্ছে, বার্তাও তারা দিচ্ছেন, কিন্তু কেন? কারণ বাংলাদেশ অস্থির হলে তার প্রভাব কিন্তু সীমান্তের অভ্যন্তরে থাকবে না। আর ভারতের ক্ষেত্রেও বিষয়টি অনেকটাই স্পষ্ট। বাংলাদেশের স্থিতিশীলতা মানে ভারতের নিরাপত্তা, বাণিজ্য, কূটনীতি সবকিছুর সঙ্গে জড়িত। কিন্তু প্রশ্ন উঠছে পরমাশিস, যে ভারত কি কেবল স্থিতিশীলতা চায় নাকি গণতন্ত্র? এই প্রশ্নটা ভারতের মনেও কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তুমি কিভাবে দেখছো? বিদেশি কূটনীতিকদের তো বাংলাদেশে বিচরণ রয়েছে, তাদের তৎপরতা দেখা যাচ্ছে। ভারত বিদেশি হলেও ভারতের কূটনীতিকরা বা ভারতের সমস্ত কিছুই, সক্রিয়তা কিংবা নিষ্ক্রিয়তা, বাংলাদেশের মানুষ আমার মনে হয় বিদেশি কূটনীতিকদের থেকে একটু ভিন্ন চোখে দেখেন। না, সেটা তো অবশ্যই। প্রথমে বলি যে তুমি যে কথাটা বললে যে আগের নির্বাচনগুলোতে বাংলাদেশের কূটনীতিকদের অনেক অতি সক্রিয়তা, তৎপরতা থাকতো, এর পিছনে আমার মনে হয় এটা একটা বিজ্ঞাপনী তৎপরতা ছিল। মানে যারা সরকারে ছিলেন, ভোটে জিতেছেন বলছেন বা সরকার চালিয়েছেন, তারা এটা পাবলিসিটি করিয়েছে যে দেখো বিদেশি কূটনীতিকরা আমাদের ব্যাপারে কতটা সক্রিয়, তারা কতটা ইনভলভ, এবং আমরা
জিতে আসছি। এটা বাজারে একটা বিজ্ঞাপনী অতি সক্রিয়তা। এটা করানো হয় বা করানো যেতে পারে। যেমন ধরো আমি তোমায় উদাহরণ দিই যে এখন আমাদের দেখবে আমাদের কলকাতায় বা পশ্চিমবঙ্গে বা দেশের বিভিন্ন প্রান্তে কোনো একটা অনুষ্ঠান হবে তার আগে থাকতে ভীষণই বিজ্ঞাপনী প্রচার হয়। আমি ওই দিন ওই জায়গায় থাকছি। আবার কেউ বলছেন আমরা ওখানে ওই দিন থাকবো। মানে এটা দেখার ইনভলভমেন্টটা মানুষের আছে। যারা আসবে তাদের ইনভলভমেন্ট, যারা অর্গানাইজার তারাও ইনভলভমেন্ট এবং যারা দর্শক তাদেরও ইনভলভমেন্ট। এটা একটা বিজ্ঞাপনী, এটা করা যায়। এটা আমি এখানেও আমাদের দেশেও আমি দেখেছি। নির্বাচনের কাজে যুক্ত হওয়ার সময় আমি দেখেছি বিভিন্ন সময়। তো এটা তো এটা গেল আগের পার্ট। আর এখনের পার্টের হচ্ছে যে সবকিছুর পরেও এত কিছু ভালো ছিল, এত কিছু ঠিক ছিল, সবকিছুর পরেও একটা বিক্ষোভের কাছে একটা প্রধানমন্ত্রীকে উৎখাত হয়ে চলে আসতে হয়। এটা তো কূটনীতিকরা দেখেছে, গোটা বিশ্ব জেনেছে। তো তাদের তো এখন একটা অন্যরকম দৃষ্টি থাকবেই। কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কেন আগেরটা তাদের মনে আছে, সেই জন্য এখন নজরটা বেশি। এটা গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট যেটা তুমি বলছো যে ভারতের দৃষ্টিকোণটা, তোমাকে আগেও বলেছি ভারত অফিসিয়ালি বেশ কয়েকবার জানিয়ে দিয়েছে বাংলাদেশের সঠিকভাবে গণতন্ত্র, ইনক্লুসিভ ইলেকশন ও বাংলাদেশের মানুষের একটা গণতান্ত্রিক রায়, সে দেশে একটা গণতান্ত্রিক সরকার গড়ে উঠুক, ভারতের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে। এবং স্বাভাবিকভাবে ভারত তো একটু নজর রাখছে ধীর চলনীতিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে, এবং একটু দৃষ্টিভঙ্গিরও পট পরিবর্তন হয়েছে। তার জন্য ভারত সরকারের কিন্তু ক্রমান্বয়ে পদক্ষেপ আমরা লক্ষ্য করতে পেরেছি, যে কথা একদমই আমি তাই। আগেও বহুবার বলেছি। ঠিক তাই, তো স্বাভাবিকভাবে ভারত একটু নজরে রাখবেই। দেখো, নির্বাচন যদি জাতীয় স্তরে নির্বাচন হয়, স্বাভাবিকভাবেই যে নির্বাচনের মধ্য দিয়ে দেশের শাসন ব্যবস্থা নির্ধারণ করা হয়, সেই ধরনের নির্বাচনগুলোতে স্থানীয় পর্যায়ের গণমাধ্যমের ভূমিকা যেমন খুব গুরুত্বপূর্ণ থাকে, আন্তর্জাতিক গণমাধ্যমের ভূমিকাও তেমনই সমানভাবে গুরুত্বপূর্ণ থাকে। আর অবশ্যই। এই বাংলাদেশের যে নির্বাচন, আসন্ন নির্বাচন, এই নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা নানা দিক থেকেই গুরুত্বপূর্ণ। সেটি তুমি আমি আমরা সকলেই বুঝতে পারি যে গণমাধ্যম কি প্রশ্ন তুলছে, তারা কি এখন শুধু বক্তব্য প্রচার করছে, না এই ভোটের পরিবেশ, ভয়ভীতি, প্রশাসনের ভূমিকা, এই প্রশ্নগুলো যদি তারা এড়িয়ে যান, তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠায় কিন্তু একটা অন্ধকার গলির দিকে যাবে। সুতরাং মানুষের প্রত্যাশা যে যেমন বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, ঠিক সেই বর্তমান পরিস্থিতিটাই গণমাধ্যমে, স্থানীয় বাংলাদেশের গণমাধ্যম কিংবা আমাদের প্রতিবেশী, আমরা যে তাদের বাংলাদেশের নির্বাচন দেখছি, অবজার্ভ করছি, বা 2024-এর পর থেকে যে আমাদের ভারতীয় গণমাধ্যম অতি সক্রিয় ছিল বা এখনো পর্যন্ত রয়েছে, তাদেরও কিন্তু একটা বড় ভূমিকা, ভারতের গণমাধ্যমের একটি বড় ভূমিকা, যে বাংলাদেশের প্রকৃত ভোট চিত্র এবং গণতন্ত্র প্রতিষ্ঠার দৌড়ে বাংলাদেশ কতটা এগিয়ে যাচ্ছে, এবং রাজনৈতিক দলগুলো বা ভোটের পরিবেশ রয়েছে কিনা, লেভেল প্লেইং ফিল্ড রয়েছে কিনা, বা কোনো অশান্তি রয়েছে কিনা, বা সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ ভোটটাকে উৎসব হিসেবে দেখছেন কিনা, সেই সমস্ত খবর আমাদের ভারতীয় মিডিয়ারও দায়িত্ব যে সমানভাবে গুরুত্ব দিয়ে এবং প্রোপাগান্ডায় নয়, প্রকৃত তথ্য তুলে ধরার। তো তুমি এই বিষয়টি কিভাবে দেখছো? না, স্বাভাবিকভাবেই মানে এটা তো বাংলাদেশের নির্বাচন কিভাবে হচ্ছে, কেমন ভাবে হবে, আগের পরিস্থিতি কি, পরের পরিস্থিতি কি হয়, বাংলাদেশের গণমাধ্যমও যেমন তারা দায়িত্ববান, তারা তাদের দেশের ওই খবর যেমন মিডিয়ার পাতায়, সংবাদপত্রের পাতায় আনবে, স্বাভাবিকভাবে আন্তর্জাতিক গণমাধ্যমও কিন্তু যেমন বিদেশি কূটনীতিকদের প্রসঙ্গে বললাম, যেমন এটা নজর করছে, ভারতীয় গণমাধ্যম তো বটেই, এবং আন্তর্জাতিক গণমাধ্যমও কিন্তু তাকিয়ে রয়েছে বাংলাদেশের নির্বাচন কোন পথে যায়, কিভাবে হয়, মানুষ আদৌ ভোট দিতে পারে কিনা, কাকে ভোট দিল, ভোট দেওয়ার দিন পর্যন্ত এক পরিস্থিতি, রেজাল্ট বেরোলে আরেক পরিস্থিতি, সেটা নিয়ে কি পরিস্থিতি তৈরি হয়। বাংলাদেশের এই ঘটনা অবশ্যই মিডিয়ার কাছে এখন একটা বড় খোরাক, সেটা বাংলাদেশের মিডিয়া, ভারতীয় মিডিয়া, আন্তর্জাতিক গণমাধ্যম। তো এই জাতীয় নির্বাচনে আমি মনে করি অন্তর্বর্তী সরকার, সেদেশের সাধারণ মানুষ, জাতীয় নির্বাচন কমিশন যতটা ইনভলভ থাকবে, মিডিয়াও কিন্তু ততটা ইনভলভ থাকবে এই নির্বাচনকে কেন্দ্র করে। তার সব খবর সকলকে সঠিকভাবে প্রদর্শন করুক, এটা যেমন চাইবো, তেমনি হাইট তোলার জন্য অকারণে গুজব না ছড়িয়ে সঠিক তথ্য, বাংলাদেশে কি হচ্ছে, জামাত শিবিরই বেশি ভোট পেল, না এনসিপি বেশি ভোট পেল, নাকি বিএনপি বেশি ভোট পেল, নাকি শেখ হাসিনার কথা প্রাক্তন প্রধানমন্ত্রী নো ভোট নো ভোট, সেই সমস্ত সমীক্ষা তথ্য জাতীয় নির্বাচন কমিশন নির্বাচনের পরে যা বার্তা দেবে, যা বলবে, অফিসিয়ালি স্টেটমেন্ট যা দেবে, সাংবাদিক সম্মেলনে যা জানাবে। এবং আমি চাইবো আমরাও যদি সুযোগ পাই, জাতীয় নির্বাচন কমিশনের সংবাদ মাধ্যমের কাছে যখন মুখ খুলবে নির্বাচন প্রসঙ্গে, সবাই যেন সঠিক প্রশ্নটা করে, বায়াসড মূলক প্রশ্ন করার কোনো দরকার নেই। আমি জ্ঞান দিচ্ছি না, এটা আমার নিজস্ব অনুধাবন বা আমার অভিব্যক্তি আমি প্রকাশ করছি,
যে জাতীয় নির্বাচন পরিচালনা যারা করেছেন বা করছেন তাদের কাছে সেরকমই প্রশ্ন রাখা উচিত, আগে কি হয়েছিল, এখন কি হলো, ফারাকটা কোথায়? পরমাশিস, আমরা প্রায় আলোচনার শেষ পর্বে চলে এসেছি। দেখো, ভোট বানচালের একটা আশঙ্কা কিন্তু সব রাজনৈতিক দলের পক্ষ থেকে করা হচ্ছে। বিএনপি, জামায়াত ইসলামী বা অন্যান্য দল ভোট আদৌ হবে কিনা বা বানচাল করার জন্য নতুন কোনো ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয় কিনা, এবং এক্ষেত্রে সবাই এক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত করছে, কিন্তু সামগ্রিকভাবে রাজনৈতিক দলগুলো আবার ইঙ্গিত করছে শেখ হাসিনার দিকে কিংবা আওয়ামী লীগের। এবার দেখো, এটা এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত সংবেদনশীল। শেখ হাসিনার দল ভোট বানচালের চেষ্টা করবে কি করবে না, এটা কিন্তু কোনো রাজনৈতিক দল থেকেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ অতীতের অভিজ্ঞতা এবং এইবার একটা বাস্তব পরিস্থিতি এবং তার একটা পার্থক্য রয়েছে। মানুষ দেখছেন, মানুষ নজর রাখছেন, মানুষ প্রশ্ন করছেন। আর এই যে সতর্কতা, এই নির্বাচনের সবচেয়ে বড় আশঙ্কাও যেরকম, ঠিক আবার শক্তিও সেরকম। তুমি কিভাবে দেখছো বিষয়টি? খুব সংক্ষেপে তুমি বলো। দেখো, নির্বাচনের আগে আওয়ামী লীগ টেনশন, যদি সব রাজনৈতিক দলগুলো মনে করেন আওয়ামী লীগ টেনশন তারা পিছন দিক থেকে অন্য কিছু করতে পারে, সেই টেনশন যেমন আছে, সেদিকে যেমন সব রাজনৈতিক দলদের নির্বাচন কমিশনকে, অন্তর্বর্তী সরকারকে সজাগ দৃষ্টি দিয়ে বিষয়টি দেখতে হবে। আবার এটাও ঠিক দেখতে হবে যে এখন যা কিছু হবে আওয়ামী লীগের নামে চেপে গেল, অন্য কেউ অন্যরকম ভাবে কোনো সুযোগ, মানে আওয়ামী লীগ ভূত, আওয়ামী লীগ টেনশনকে কাজে লাগিয়ে অন্যরা আবার অন্যরকম কিছু না করে বসে, সেটাও কিন্তু নজর করতে হবে। মানে এখন কেউ যেন কোনো সুযোগের সদ্ব্যবহার না করে, সেটাও কিন্তু নজর রাখতে হবে। খোলা জলে কেউ যদি মাছ শিকার না করে, মানে ধরো আওয়ামী লীগের নাম করে অন্য কেউ ইনভলভ মাঝখানে ঢুকে, যাতে আওয়ামী লীগ দলীয় কোন্দলের নেতারা মার্ডার হয় না, নাম যায় বিরোধী দল থেকে করেছে, সেদিকেও কিন্তু নজর রাখতে হবে। সেরকম পরিস্থিতি যাতে না তৈরি হয়, কারণ হচ্ছে রাজনৈতিক পরিবেশ একটা গণতান্ত্রিক পরিবেশের মতোই পারস্পরিকভাবে খুবই সঙ্গতপূর্ণ। কারণ এটি গত 15 বছরে যারা বিরোধী, মানে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দল ছিলেন, তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন, আওয়ামী লীগও টের পাচ্ছে। কারণ আওয়ামী লীগ যদি এই গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ ছেড়ে তৈরি করতো, তাহলে নিশ্চয়ই তাদেরও, এই রাজনৈতিক দলটিরও আজকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হতো না। যাই হোক, আমরা প্রথম কলকাতার পক্ষ থেকে আমাদেরও একটা সুনির্দিষ্ট সম্পাদকীয় নীতি, বা আমরাও এভাবে দেখতে চাই যে এই নির্বাচনকে শুধু ফলাফলের বিচার করলে ভুল হবে। এই নির্বাচন বিচার করতে হবে ভোটের আগে মানুষ কথা বলতে পেরেছে কিনা, ভোটের দিন ভোট দিতে পেরেছেন কিনা, ভোটের পরে ফল মেনে নেওয়া হয়েছে কিনা। এই তিনটি জায়গায় সাফল্য মানেই বাংলাদেশের প্রকৃত গণতন্ত্রের জয়। আর এই পরীক্ষার মাধ্যমেই অন্তর্বর্তী সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নৈতিক অবস্থান বিচার হবে। স্বাভাবিকভাবেই এটা এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, এবং এটাই মনে হয় বাংলাদেশের 20 কোটি মানুষের একটা প্রত্যাশাও। পরমাশিস, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমাদের সঙ্গে এত সময় জুড়ে বিশ্লেষণ করেছো। শেষ করব, বাংলাদেশের মানুষ আজ কিন্তু আর অন্ধকার চাচ্ছেন না, তারা আলোয় ভোট দিতে চান। 12ই ফেব্রুয়ারি কোনো জাদু করবেন না কেউ, কিন্তু একটা দিক ঠিক করে দেবে। এই ভোট যদি সুষ্ঠু হয়, বাংলাদেশ জিতবে, উপমহাদেশ জিতবে। আর যদি ব্যর্থ হয়, ক্ষতিটা শুধু বাংলাদেশে থেমে থাকবে না। এ কারণেই 12ই ফেব্রুয়ারি শুধু একটি বাংলাদেশের জন্য জাতীয় নির্বাচন নয়, এটা একটা পরীক্ষা মানুষের, ব্যবস্থার, গণতন্ত্রের এবং আমাদের এই উপমহাদেশের স্থিতিশীলতারও। প্রিয় দর্শক, আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গ এখানেই ইতি টানছি। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন। আর এই ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করবেন। আর এই ভিডিওর মন্তব্যের কোন অংশের সঙ্গে আপনি সহমত কিংবা কোন অংশের সঙ্গে আপনি ভিন্নমত, তা আপনি মন্তব্যের কলামে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি আপনি প্রথম দেখে থাকলে পুরনো ভিডিও দেখে যদি চ্যানেলটি ভালো লাগে, অবশ্যই লাইক বা সাবস্ক্রাইব করতে পারেন। প্রতিদিনকার মতো আমাদের ভিডিও ইউটিউব এবং ফেসবুকে আপলোড করা হয়, দেখার আমন্ত্রণ রইল। নমস্কার। নমস্কার।